আজ আমি যে টপিকের উপর কথা বলছি সেটা হলো ভারতবর্ষের বাজেটের উপর। আমরা দীর্ঘদিন ধরেই আমরা ত্রিপুরার মানুষ আমরা জানতে পারি যে দিল্লি সেই সরকার যদি ত্রিপুরাতে থাকে তাহলে আমরা সরাসরি অনেক বেশি ত্রিপুরার জন্য ঢেলে দেবে, অনেক কিছু দেবে। আজ আমরা বাজেট দেখে একটা বুঝতে পারি একটা বিরাট ব্যাপার। অ্যাকচুয়ালি কি যে স্টেট গভর্নমেন্টের মধ্যে যে সরকার থাকে ওই সরকার কি দিল্লিতে থাকলে কি ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়, নাকি যেই সরকার স্টেট গভর্নমেন্টের মধ্যে থাকে ওই সরকার যদি দিল্লি সরকারকে সাপোর্ট দেয় ওরা বেশি পাওয়া যায়? এখন তো এটা তো একটা বোঝার একটা কনফিউজ তৈরি হয়ে গেছে। আমরা দেখলাম যে যেই যেই স্টেটের মধ্যে বিজেপি ঘোষিত রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টও বিজেপির চলছে, তাদের চেয়েও বেশি দুইজন নিয়ে গিয়েছে। এগুলি হলো অন্ধ্রপ্রদেশ আর বিহার। আমরা দেখতে পাই বাজেটের মধ্যে অন্ধ্রপ্রদেশের মধ্যে নীতিশ কুমার নীতিশ কুমার তিনি তার রাজত্ব কায়েম রাখার জন্য দেখা যায় স্টেটের মধ্যে 26,000 কোটি টাকা বরাদ্দ হয় বিহারের জন্য। এবং এছাড়াও তো প্রতি বছরই আরো 5 বছর নীতি চলতেই থাকবে, যেন এখানে যেন একটা আমরা বলতে পারি যে আমরা যে বিভিন্ন গল্পের মধ্যে শুনতে পাই যে যেমন স্বর্ণের চিরা পেয়ে গেছে, স্বর্ণের চিরা কি পেয়ে গেছে, তো তার বাজেট দেখতে পাই চাই 26 কোটি। আর এদিকে আমরা চন্দ্রকুমার নাইডু, যার অন্ধ্রপ্রদেশের যিনি একটা ক্যাপিটাল তৈরি করছেন এবং উনি ওনার মতন করে একদম খুব সুন্দরভাবে ডেলি সাজাবেন ওই ক্যাপিটাল। তো সাজানোর জন্য প্রায় 15,000 কোটি টাকা নিয়েছে বাজেট থেকে। তো আপনারা বুঝতেই পারছেন উনি এখন যখন সিএম আছে তিনি তার নাম ডেকে যেতে চাচ্ছেন, তার জন্য বিশেষ অনেক কিছু করতে চাইছে। অ্যাকচুয়ালি এখন দেখা যাবে আমরা দেখতে পাই যে ত্রিপুরাতে বটতলার মধ্যে বিভিন্ন বিহারিরা আসে, বিহারের অর্থ অবস্থা খারাপ ছিল, এখানে এসে কাজকর্ম করতো। এখন এত টাকা বরাদ্দ করেছে, বিহার তো মানে খুব ভালোভাবে সাজিয়ে ফেলবে এবং দেখা যাবে যে এক সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিহারের মধ্যে গিয়ে কাজকর্ম করবে। এছাড়াও কত কিছুই না করেছে। এদিকে আমরা দেখতে পাই যে বিজেপি শাসিত রাজ্যগুলির থেকেও এমপি অনেক বেশি দিয়েছে অনেক রাজ্য থেকে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা কিছু দেখতে পাই না। আর এখানে দেখতে পাই যে বিহার থেকে মাত্র 12টা সংসদ দেওয়া হয়েছিল, তার মধ্যেই এত কিছু তারা পেয়েছে। এক সময় চন্দ্রবাবু নাইডু যে বলেছিলেন যে আসল কাজ কিছুই করতে পারেন না বিজেপি সরকার, তাকে আজ ডেকে বাবু বলে প্রায় বাজেটে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়। এখন একটা কোশ্চেন চলে আসছে যে আমরা কি পেলাম বা আপনারা কি পেলেন, এটা একটা বিশাল একটা কোশ্চেন চলে এসেছে। আমরা কি সঠিক জায়গায় ভোট দিয়েছি নাকি বিভ্রান্ত হয়েছি, এটা একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। এই বাজেট কি আমাদের জন্য কিছু আসেনি? তো আবার আমি বলছি বিহারকে প্রায় 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তো একটা রাজ্যের জন্য এত কিছু করা হয়েছে, আর অন্য স্টেটগুলি যেগুলি শাসিত রাজ্য ওদেরকে কিছুই ফেসিলিটি দেওয়া হয়নি। এটা একটা কিরকম লাগছে? বা আপনারা বলতে পারেন যে দেবে না কেন, উনি তো বিজেপি সরকারকে সাপোর্ট দিয়েছে। তো সাপোর্ট দিয়েছে তাতে কি হয়েছে? আমরা জানি সংসদে মন্ত্রিসভা গঠন করার জন্য প্রায় 272টি সিটের দরকার। এমনি আমরা জানি যে প্রায় 546টি বা 47টি সিট হবে। এখন আমার সঠিকভাবে ক্লিয়ার নেই, ওইগুলির মধ্যে প্রায় 272টা সিট পেলে একদম সঠিকভাবে সরকার গঠন করা যায়। তাহলে আমরা দেখতে পাই যে বিজেপির একাই 240টা ছিল, মানে অনেক কিছু ছিল। এই কথা চিন্তা করলে দেখা যায় যে যদি আমরা 12টা সিটের জন্য এত কিছু দেই আর অন্য স্টেটগুলিকে না দেই, তাহলে সামনের বার ইলেকশনের মধ্যে কি এফেক্ট করবে? আর প্রতি বছরই যদি ওদেরকে দেওয়া হয় তাহলে কিভাবে চলবে? আজকে অন্ধ্রপ্রদেশের মধ্যে চন্দ্রবাবু নাইডু 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে, আর আরও অনেক কিছু দেওয়া হবে এগুলিও বলা হয়েছে। আর উনি উনার মতন করে আমরা জানি অন্ধ্রপ্রদেশে একটা নতুন
শহর গঠন করার পরিকল্পনা করছে। ওই শহরটার নাম দেওয়া হবে অম্রবর্তী। যেমন আমরা জানি যে ত্রিপুরার শহর প্রথম উদয়পুর ছিল, উদয়পুর থেকে চতুর্দশ দেবতা মন্দিরে নেওয়া হয়েছিল এবং চতুর্দশ দেবতা মন্দির থেকে আগরতলাতে নিয়ে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন কার আমলে আগরতলা নেওয়া হয়েছে, আমরা জানি রাধাকিশোর আমলে, মহারাজা রাধাকিশোর মানিক্যের আমলে নেওয়া হয়েছে। এরকম ভাবেই প্রায় খুব সুন্দরভাবে যে অন্ধ্রপ্রদেশ খুব ডেলে সাজাবেন চন্দ্রবাবু নাইডু এবং তিনি তার নাম রেখে যাবেন। তো মাত্র 10টা 12টা বা 14টা দিয়েছিল, এইভাবে এত কিছু করে যাচ্ছেন। আর প্রায় বিজেপির প্রায় সংসদ আছে, এরা কি শুধু সরকারের গদিতেই বসে থাকবেন, আমাদের জন্য কিছু করবেন না বা আমাদের দেশের জনগণের উদ্দেশ্যে কিছু করবেন না? যারা সঠিক জায়গায় ভোট দিয়েছে, আজ দেখা যাচ্ছে বিজেপি সরকারের জন্যই তো ভোটটা দেওয়া হয়েছিল বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, তার জন্যই তো তাদের সিট সংখ্যা বেশি, এটা তো অস্বীকার করা যায় না। কিন্তু তার ফলেও মানে সরকারের গদি টিকিয়ে রাখার জন্য ওদেরকে বেশি কিছু দেওয়া হচ্ছে। এখন আপনি কি পেয়েছেন, আমি কি পেয়েছেন, এটা তো আমি বলতে পারছি না, কিন্তু এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারবো। এখন একটা প্রশ্ন হলো যে বিহারের যে মানুষটা আছে বিভিন্ন রাজ্যের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে আছে, তারা এখন সবাই কি বিহারে চলে যাবে এবং তাদেরই হয়ে অন্য রাজ্যের মানুষগুলিকে কাজ করতে হবে? বা বেকার সমস্যা আজ যেভাবে বাড়ছে, তা কি বিহারের মধ্যে মানুষ কাজ করার জন্য যেতে হবে নাকি? এটা একটা কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে আজ। আর বিহারের মধ্যে যেই লালু প্রসাদকে যে এত কোটি টাকা বাজেট দেওয়া হলো, প্রায় 26,000 কোটি টাকার মতো, যে বিহারের মধ্যে একটা সময় দেখা গিয়েছিল প্রায় 17 দিনের মধ্যে প্রায় 12টা ব্রিজ ভেঙে পড়েছিল। এটা লালু প্রসাদেরই তৈরি করা। তো তাকে যে টাকাটা দিয়েছে, এটা কি দেশের জন্য উন্নয়ন হবে না দেশের জন্য ক্ষতি হবে? আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। আর আজ বাজেট সম্পর্কে আমার তো এতে কিছু ধারণা নেই, তবুও যেতটুকু ধারণা এতটুকু আমি আপনাদের কাছে পেশ করলাম। আর আপনারা যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। আজ এই বলে শেষ করছি, কাল দেখি আরেকটা টপিকের উপর কিছু বলতে পারি কিনা। থ্যাংক ইউ, শুভরাত্রি।